আমার স্নেহের ছাত্রছাত্রীদের জানাই অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা কম বেশি সবাই জানো যে বর্তমানে করোনা নামক এক মারণ ভাইরাস আমাদের চলার গতিকে স্তব্ধ করে দিয়েছে। তাই আমাদের প্রত্যেককে বাড়ির মধ্যে থাকতে বাধ্য করেছে। তাই আমরা প্রত্যেকে বাড়ির মধ্যে থেকে পড়াশোনাটা ঠিকঠাক চালিয়ে যেতে হবে। আমি শ্রী শম্ভুনাথ দাস, বিদ্যাভারতী কোচিং সেন্টারের ইতিহাসের শিক্ষক। তোমাদের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে একটু আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তবে আলোচনা শুরু করার পূর্বে বলি যে আমি শিক্ষকতার পেশায় যে 5 থেকে 7 বছর ধরে অভিজ্ঞতা লাভ করেছি, তাতে দেখেছি অনেক শিক্ষার্থীর ইতিহাস বিষয়ের প্রতি একটা ভীতি রয়েছে। তাই বলি, ইতিহাস কোনো ভীতির বিষয় নয়। ইতিহাসেও 90% নাম্বার পাওয়া যায়। ভয় না পেয়ে ইতিহাসকে ভালোবেসে পড়াশুনো করলে তবে দেখা যাবে যে ইতিহাসে অন্যান্য বিষয়ের থেকেও খুব সহজে বেশি নাম্বার পাওয়া গিয়েছে। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য থেকে চারটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। 1. পলাশী যুদ্ধ 1757। 2. বক্সার যুদ্ধ 1764। 3. দেওয়ানি লাভ 1765 এবং শেষে দ্বৈত শাসন ব্যবস্থা 1765। প্রথম যে টপিকটি রয়েছে পলাশী যুদ্ধ, এটি নিয়ে আমরা এখন আলোচনা করব। পলাশী যুদ্ধের আলোচনা করার সঙ্গে পলাশী যুদ্ধের মধ্যে যে সমস্ত অংশগুলি গুরুত্বপূর্ণ, অর্থাৎ পলাশী যুদ্ধ থেকে যে সমস্ত প্রশ্নগুলির উত্তর আমাদের জানতে হবে, সেগুলি হলো: 1. পলাশী যুদ্ধের কারণ বা প্রেক্ষাপট, বা এইভাবে প্রশ্ন আসে যে সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ আলোচনা করো, এটা একটা অংশ। পলাশী যুদ্ধের গুরুত্ব একটি অংশ। বাংলার মসনদ ঘিরে লর্ড ক্লাইভের যে ষড়যন্ত্র, এটি একটি অংশ। অন্ধকূপ হত্যা, পলাশী লুণ্ঠন, সম্পদের বহির্গমন, এই যে মোট 6টি অংশ রয়েছে পলাশী যুদ্ধের মধ্যে, আমরা এগুলি প্রত্যেকটি আমরা বিস্তারিত আলোচনা করব। দাক্ষিণাত্যে ইঙ্গ ফরাসি যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ইংরেজ শক্তির রাজনৈতিক অনুপ্রবেশের সূচনা হয়, কিন্তু বাংলাকে কেন্দ্র করেই ভারতে ইংরেজ শক্তির রাজনৈতিক ক্ষমতার প্রকৃত ভিত্তি রচিত হয়। আর সেই প্রকৃত ভিত্তির রচিত হয়েছিল 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়লাভের মধ্য দিয়ে। এই যুদ্ধের অর্থাৎ পলাশী যুদ্ধের কারণ হিসেবে যেটি উল্লেখযোগ্য ছিল, 1717 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়ার কর্তৃক যে ফরমান লাভ করেছিল, সেই ফরমানের অপব্যবহার করলে, অর্থাৎ এই ফরমানটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক সুবিধার্থে দেওয়া হয়েছিল, কিন্তু দেখা গিয়েছিল যে কোম্পানির কর্মচারীরা তারা ব্যক্তিগত বাণিজ্যের জন্য এই ফরমানটি ব্যবহার করেছিল। তাই নবাব এতে ক্ষুব্ধ হন। এর ফলে নবাবের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বিরোধ দেখা দিয়েছিল। সেই বিরোধগুলো ছিল এইগুলি: নবাব সিরাজকে অসম্মান করা, অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবকে অসম্মান করেছিল। কিভাবে না, যে সিরাজ নবাব পদে বসার পর সমস্ত ইউরোপীয় বণিক গোষ্ঠী এবং ভারতীয় জমিদাররা তারা নবাবকে নজরানা পাঠিয়েছিল। কেবলমাত্র ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবকে কোনো নজরানা পাঠাননি। এতে নবাব ক্ষুব্ধ হন। পরবর্তী যে বিষয়টি ছিল বা যে কারণটি ছিল, দস্তকের অপব্যবহার। আগেই বলা হয়েছে যে ফারুকশিয়ারের ফরমান বা দস্তকের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা অপব্যবহার করছিল। এতে নবাব প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়েছিল। ক্ষুব্ধ হলে নবাবের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বিরোধ আরও বেশি বৃদ্ধি পেয়েছিল। পরবর্তী পয়েন্ট, সিরাজের দূতকে অপমান। ঢাকার নবাবের বিধবা রানী তথা সিরাজের মাসি ঘসিটি বেগমের দেওয়ান রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস ঢাকায় মৃত নবাবের ধনসম্পদ সহ সপরিবারে কলকাতায় পালিয়ে এসে ইংরেজদের ডেরায় আশ্রয় নেন। সিরাজ এই সংবাদ পেয়ে কৃষ্ণদাসকে ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ বার্তা পাঠান ব্যক্তিগত দূত নারায়ণ দাসের মাধ্যমে। কিন্তু গভর্নর রবার্ট ক্লাইভ নারায়ণ দাসকে অপমান করে তাড়িয়ে দেন। নিজের ব্যক্তিগত দূতের অপমানকে সিরাজ নিজের অপমান মনে করেন। এতে নবাব বেজায় রুষ্ট হন। পরবর্তী পয়েন্ট, দুর্গ নির্মাণ। দাক্ষিণাত্যে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব চলছিল এবং এই ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব 3টি কর্ণাটকের যুদ্ধ হয়েছিল এই দ্বন্দ্বে, এবং 1744 থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত দাক্ষিণাত্যে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব চলছিল। অর্থাৎ এই প্রেক্ষাপটে কলকাতায় দুই পক্ষই চেয়েছিল তারা দুর্গ নির্মাণ করবে। তো সেই মতাপেক্ষী তারা দুপক্ষই কলকাতায় দুর্গ নির্মাণ করতে শুরু করে দেন। নবাব এই খবরটি পাওয়ার পর তিনি আদেশ দেন যে কোনোভাবে কেউ না যেন কলকাতায় দুর্গ নির্মাণ না করেন। নবাবের এই আদেশে ফরাসিরা দুর্গ নির্মাণ করা বন্ধ করে দিলেও ইংরেজরা কিন্তু দুর্গ নির্মাণ করা বন্ধ করেননি। তারা কলকাতায় দুর্গ নির্মাণ করা চালু রাখেন। এতে নবাব ক্ষুব্ধ হয়ে সিরাজ বিরোধী ষড়যন্ত্র। সিরাজের নবাব হওয়াকে তার
রাজকর্মচারী ও আত্মীয়দের অনেকেই মেনে না নিয়ে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামে, আর সেই প্রতিদ্বন্দ্বিতায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুক্ত হয়ে সিরাজ বিরোধী ষড়যন্ত্রের লিপ্ত হলে নবাব সন্ত্রস্ত ক্ষুব্ধ হয়ে ওঠে। ফলস্বরূপ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাবের যুদ্ধ অবসম্ভাবী হয়ে ওঠে। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন ভাগীরথীর তীরে পলাশীর আমনো কাননে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে রবার্ট ক্লাইভের ব্রিটিশ বাহিনীর লড়াইয়ে মির্জাফরিতার কারণে নবাবের বিপুল ক্ষমতাশালী বাহিনীর শেষমেশ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামান্য বাহিনীর কাছে পরাজিত হন এবং বিহার চলে যাওয়ার সময় মির্জাফরের পুত্রের দ্বারা নবাবের মৃত্যু হয়। এবার আমাদের আলোচ্য বিষয় পলাশী যুদ্ধের গুরুত্ব। আমরা বলতে পারি পলাশী যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব। পলাশী যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব হলো যে কোম্পানির সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। 1 নম্বর পয়েন্ট। পলাশী যুদ্ধের ফলে অর্থাৎ পলাশী যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভের পর বাংলা তথা ভারতীয় কোম্পানির সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। এছাড়াও পলাশীর যুদ্ধ জিতে ইংরেজরা বাংলার সম্পদকে হস্তগত করে এবং তা দিয়ে ভারতের অন্যান্য অঞ্চলগুলিকে নিজের অধিকারে আনার চেষ্টা করে। 2 নম্বর পয়েন্ট, ভারতীয় রাজনীতিতে কোম্পানির নির্ণায়ক প্রতিষ্ঠা অর্থাৎ নির্ণয় প্রতিষ্ঠা। পলাশী যুদ্ধে জিতে কোম্পানি ভারতীয় রাজনীতির নিয়ন্ত্রক হয়ে ওঠার প্রথম ধাপটি অতিক্রম করে। বাংলার মসনদের প্রকৃত নিয়ন্ত্রক হয় কোম্পানি, নবাব পরিণত হয় পুতুলে। এই সম্পর্কে পার্সিভেল স্পিয়ার বলেছেন, নবাবের সঙ্গে কোম্পানির সম্পর্ক ছিল ছায়া ও কায়া। পরবর্তী পয়েন্ট, প্রশাসনিক ও রাজনৈতিক জটিলতা বৃদ্ধি। পলাশী যুদ্ধের পর বাংলার রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে এক ভয়াবহ শূন্যতার সৃষ্টি হয়। একের পর এক নবাবকে বাংলার সিংহাসনে কোম্পানি বসিয়ে অর্থ সম্পদ ও বাণিজ্যিক সুবিধা লাভ করতে চাইলে প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে এক জটিলতার সৃষ্টি হয়। পরবর্তী পয়েন্ট, ব্যবসা বাণিজ্যে কোম্পানির একচেটিয়া কর্তৃত্ব। পলাশী যুদ্ধে জয়লাভের ফলে দস্তকের প্রয়োগ আরও বিপুল আকারে বৃদ্ধি পায়। এর ফলে কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক আধিপত্য বিস্তার ঘটে। এর ফলে দেশীয় বাণিজ্যের সর্বনাশ ঘটে। পরবর্তী পয়েন্ট, বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত। পলাশী যুদ্ধে সিরাজের পরাজয়ের সঙ্গে সঙ্গে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। রবার্ট ক্লাইভের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মির্জাফর, রায়দুর্লভ, জগৎ শেঠ, অভিজাত প্রমুখ বাংলার স্বাধীনতার সর্বনাশে প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করে। তাই ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার লিখেছেন, ইংরেজদের অস্ত্রের সহজাত উৎকর্ষ অপেক্ষা বিশ্বাসঘাতকতারই পলাশী যুদ্ধের ফলাফল নির্ধারণ করেছিল। নতুন যুগের সূচনা, এটি পলাশী যুদ্ধের গুরুত্বের লাস্ট পয়েন্ট। পলাশী যুদ্ধে ইংরেজরা জয়লাভের ফলে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তার করতে শুরু করে
এর ফলে বাংলা তথা ভারতবর্ষের সমাজে নবজাগরণের সূচনা হয়। তাই ঐতিহাসিক যদুনাথ সরকার বলেছেন 1757 খ্রিস্টাব্দে 23শে জুন থেকে ভারতে মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনা ঘটে। এবার আমাদের আলোচ্য বিষয় অন্ধকূপ হত্যা। নবাব সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দের 16ই জুন সসৈন্যে কলিকাতা পৌঁছলে কলিকাতা দুর্গ অর্থাৎ ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে দুর্গটি দখল করেন। ইংরেজরা পরাজিত হন এবং 20শে জুন 1756 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়ামের একটি 18 ফুট লম্বা 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ঘরের মধ্যে কিছু ইংরেজ সৈন্যকে বন্দী করে রাখেন। পরবর্তীকালে হলওয়েল বলেন যে ওই বদ্ধ ঘরের মধ্যে 146 জন ইংরেজ সৈন্যকে নবাব বন্দী করে রেখেছিলেন। পরের দিন সকালে গিয়ে দেখা যায় 123 জন ইংরেজ সৈন্য মারা যান। হলওয়েল এই ঘটনাটাকে ইতিহাসে অন্ধকূপ হত্যা বলে অভিহিত করেছেন। তবে পরবর্তীকালে প্রমাণিত হয় যে ঘটনাটি আদৌ সত্য নয়, বিবরণটি হলওয়েলের কল্পনা প্রসূত। কারণ ওইটুকু ঘরের মধ্যে 146 জনকে রাখাটা অসম্ভব ছিল। যাই হোক, যদি এইভাবে প্রশ্ন পড়ে, এখান থেকে প্রশ্ন যে অন্ধকূপ হত্যা কি, তাহলে বলা যেতে পারে যে হলওয়েলের মতে 20শে জুন 1756 খ্রিস্টাব্দে নবাব ফোর্ট উইলিয়াম আক্রমণ করে ইংরেজদের পরাজিত করে একটি 18 ফুট লম্বা 14 ফুট 10 ইঞ্চি চওড়া ঘরের মধ্যে 146 জন ইংরেজ সৈন্যকে রাখেন। পরের দিন সকালে দেখা যায় যে 146 জন সৈন্যের মধ্যে 123 জন সৈন্য মারা যান। এই ঘটনাটিকে হলওয়েল বলেছেন অন্ধকূপ হত্যা। এরপর আমাদের আলোচ্য বিষয় যে পলাশী লুণ্ঠন। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে ইংরেজরা জয়লাভ করার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অর্থ সম্পদকে দুহাত ভরে ভারত থেকে তাদের দেশে অর্থাৎ ইংল্যান্ডে পাচার করেছিল। ব্রিটিশ ইংরেজরা সোনা রূপা বা কোনো পণ্য সামগ্রীর বিনিময়ে এই সম্পদের নির্গমন ঘটায়নি। তারা এই ঘটনাটাকে অনেকে লুণ্ঠন বলে উল্লেখ করেছেন। ব্রুকস অ্যাডামস আর্থিক নির্গমনের এই ঘটনাকে পলাশী লুণ্ঠনের সঙ্গে অভিহিত করেন। পার্সি স্পিয়ারম্যান বলেন, পলাশীর পরবর্তী যুগ হল প্রকাশ্যে নির্লজ্জ লুণ্ঠনের যুগ। এই পলাশী লুণ্ঠনের অন্যতম নায়ক হলেন রবার্ট ক্লাইভ। তার প্রত্যক্ষ মদতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তার কর্মচারীরা ভারতবর্ষ থেকে প্রায় পলাশী যুদ্ধের পর 50 কোটি টাকা ভারত থেকে ইংল্যান্ডে পাঠিয়েছিল। যদিও এই অর্থনীতির এই পরিমাণ নিয়ে মতভেদ রয়েছে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে। পলাশী লুণ্ঠনের ডগের নায়ক ছিলেন রবার্ট ক্লাইভ, জনস্টন সিনিয়র, ব্রিসোস্টার, সাইকস প্রমুখ শূন্য হাতে ভারতে এসে লক্ষ লক্ষ টাকা নিয়ে পূর্ণ হস্তে তাদের দেশে গিয়েছিলেন। এই বিষয়ে কার্ল মার্কস লিখেছেন, অ্যালকেমিস্টদের চেয়েও
ধূর্ত এই প্রিয় পাত্ররা শূন্য থেকে সোনা তৈরি করতে পারত। এরপর আমরা আলোচনা করব যে সম্পদের বহির্গমন। পলাশী যুদ্ধের পর বা পরবর্তী সময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ থেকে যে বিপুল পরিমাণে সম্পদ ইংল্যান্ডে নিয়ে গিয়েছিল তা ইতিহাসে সম্পদের বহির্গমন বা সম্পদের নির্গমন নামে পরিচিত। যোগেশ চন্দ্র সিংহের মতে এই নির্গমনের পরিমাণ ছিল 1757 থেকে 1780 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে 38 কোটি 4 লক্ষ পাউন্ড। ডক্টর অমরেশ ত্রিপাঠীর মতে 1765 খ্রিস্টাব্দের পর থেকে বাৎসরিক গড়ে 25 থেকে 30 লক্ষ টাকা বাংলা থেকে নির্গমন হয়। এই নির্গমের ফলে ভারতবর্ষের অভূতপূর্ব ক্ষতি হয়েছিল। অপরদিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংল্যান্ডের পক্ষে ছিল অভূতপূর্ব উন্নতি। ভারতবর্ষের এই বিপুল পরিমাণে অর্থ সম্পদ তাদের দেশে শিল্প বিপ্লবে কাজে লাগিয়েছিল। ভারত থেকে অর্থ সম্পদ নির্গমন ঘটিয়ে কোম্পানি নিজেদের দেশে ইংল্যান্ডের অর্থনৈতিক শক্তি মজবুত করেছিল। বিশ্বজুড়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বা ইংরেজ বা ব্রিটিশদের যত উপনিবেশ ছিল তার থেকে একমাত্র ভারতবর্ষই ছিল সবথেকে লাভজনক জায়গা, কারণ সেখানে শাসন কায়েম রাখার জন্য প্রয়োজনীয় অর্থ ইংল্যান্ড থেকে আনা হয়নি, উপরন্তু এখান থেকে উদ্বৃত্ত অর্থ ইংল্যান্ডে পাচার করা হয়েছিল। ভারত থেকে লুট করা উদ্বৃত্ত 20 লক্ষ পাউন্ড অর্থ ইংল্যান্ডে পাঠানো হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ার হোল্ডারদের। এই সম্পদের বহির্গমন সম্পর্কে মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীকান্ত দত্ত বলেছেন, ভারতের সম্পদকে কাজে লাগিয়ে 18 শতকের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড গড়ে তোলে আধুনিক ইংল্যান্ডে, অর্থাৎ নিজের দেশকে আধুনিক করেছিল ভারতবর্ষের 18 শতকে যে বিপুল পরিমাণে অর্থ সম্পদ তাদের দেশে নিয়ে গিয়েছিল সেই অর্থ দিয়ে। আলোচনার দীর্ঘায়িত করা উচিত হবে না, ইতিমধ্যেই 23 মিনিট হয়ে গিয়েছে ভিডিওটি, তাই পরবর্তী ভিডিওতে আমরা বক্সার যুদ্ধ, দেওয়ানি লাভ ও দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। তাই যারা এই ভিডিওটি দেখছো তোমরা পরবর্তী ভিডিও ও সারা বছর ইতিহাসের বিভিন্ন অধ্যায় সম্পর্কে আলোচনা বিনামূল্যে নোটস পেতে সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে বেল আইকনে টাচ করে দাও এবং আমাকে এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহ এবং সেই সঙ্গে অপর বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও ভিডিওটি দেখতে পারে, তাদেরও পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। এই বলে রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, বাড়ির মধ্যে থেকো।